শাড়িটা খুলে লাল টুকরে ব্লাউজ আর ছায়াটা পরে বসে আছি খদ্দরের জন্য। ঠিক একটু পরে সুন্দর একটা ছেলে আমার রুমে আসে। জিজ্ঞেস করলাম, তোর বয়স কত? আমার বয়স যতই হোক না বলাটা প্রয়োজন মনে করি না। ও কিন্তু আমি যে আমার বয়সের ছোট সাথে শারীরিক সম্পর্কে যাই না। কেন, টাকা কম হয়েছে নাকি? না, টাকা কম হয়নি, কিন্তু তুই তো এখনো ছোট। কত বয়স হবে তোর? এই 21 বছর। আমার বয়স জানিস কত? 25 বছর। সমস্যা নেই, কাজ শেষে আরও টাকা দিবি। কথাটি বলে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, পাগলের মতো কিস করতে থাকে। আমার সারা শরীর ওর এমন পাগলামি দেখে ভালো লাগছিল, তাই আর বাধা দিলাম না। প্রায় অধিক সময় নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, আমি বাধা দিলাম না। কাজ শেষে 2000 টাকা উপহার দিয়ে গেল। তোরে খুব ভালো লেগেছে, আবার আসবি, রেডি থাকিস। কিনা কিন্তু তুই? ওর কথা শুধুমাত্র আমি একটু হাসলাম, আর কিছুটা বলি নাই। এখন যাই হোক, এখন একটু পরিচয় দিই। ছেলেটির নাম হলো কাব্য, আর যার সাথে শারীরিক মেলামেশা করলো তার নাম হলো পরি। তো চলুন গল্পে যাওয়া যাক। তো কাব্য পতিত আলয় থেকে সোজা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে। ঠিক সেই সময় তার মা রুমে উপস্থিত হয়। কাব্য, মা কিছু বলবা? মা বলল, বলার জন্য এসেছি আমি। আজ তোর বিয়ে, সেটাও আবার একটু পরে। কাব্য, হোয়াট? কি বলছো এসব তুমি? মা, যা বলছি তাই। এসব হঠাৎ করে হয়ে গেছে। মেয়ের বাবা কাল বিদেশ যাবে, তাই আজকে বিয়েটা হবে। কাব্য, এটা আবার কেমন বিয়ে মা? আরে বাবা, সব তোকে পরে বুঝিয়ে বলবো আমি। কাব্য, এখনই বলো। মা বলল, আমরা চাইতেছি তোর বিষয়টা কোনো রকমই হোক। সামনের মাস খুব ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়ে দেব। কাব্য, ও আচ্ছা, কিন্তু মেয়ে দেখতে কেমন? মা, মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর আছে। তুই এখন রেডি হয়ে নে। কাব্য, আচ্ছা ঠিক আছে মা। এরপরে কাব্য মায়ের কথা মতো রেডি হয়ে বিয়ে করার উদ্দেশ্যে রওনা হয় মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে এসেই দেখে কোনো লোক বটে নেই। কি আর করার, মেয়েটার সাথে বিয়ে হবে ও বিশাল একটা ঘুমটা মুখে বসে আছে। এরপরে কাব্যকে সেখানে বসিয়ে কাজে তাড়াতাড়ি বিয়েটা সম্পন্ন হয়। বিয়ে শেষ করে বউকে নিয়ে কাব্য ওর মা বাড়িতে নিয়ে আসে। কাব্য ভাবতেই পারছে না এই 2-3 ঘন্টার মধ্যে কি থেকে কি হয়ে গেল। সব যেন মাথার উপর দিয়ে চলে গেল। তো বাসায় আসার পরে বউকে কাব্যের রুমে নিয়ে যাওয়া হলো। বেশ কিছুক্ষণ পরে মা বলল, কি রে কাব্য, তুই এখনো বাইরে কি করছিস? ভিতরে যা, বৌমা অপেক্ষা করছে। কাব্য বলল, যাচ্ছি মা। এটা বলে কাব্য রুমের ভিতর চলে আসে। কাব্যের মনে শুধু একটাই প্রশ্ন, আল্লাহ, বউ জানি কেমন। রুমের ভিতরে আসার সাথে সাথেই কাব্যের বউ এসে কাব্যের পায়ে সালাম করে। এতে কাব্য খুশি হয়। এরপরে যখন কাব্য বউয়ের ঘোমটাটা খোলে, সাথে সাথে কাব্য খুব বড় একটা শক খায়। কাব্য, এই তুমি এখানে কেন? তুমি তো দেহ ব্যবসা করো। এটা বলে কাব্য ওর মা বাবাকে ডাকতে থাকে। বাবা মা ডাক শুনে তৎক্ষণাৎ সেখানে চলে আসে। মা বলল, কিরে কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? কাব্য বলল, মা, এই মেয়েটা তো হোটেল ব্যবসা করে। এই মেয়েও কেমন আমনে আমার বউ হতে পারে? মা বলল, বেয়াদব ছেলে, কি বলিস তুই এসব? হ্যাঁ? কাব্য বলল, মা বিশ্বাস করো, আমি মেয়েকে হোটেলে দেখেছি, ও দেহ ব্যবসা করে। মা বলল, তার মানে তুই এসব বাজে কাজে লিপ্ত হতাম? কাব্য, মা, আমি আবার কিসে লিপ্ত হলাম বুঝলাম না তোমার কথাটি। মা, তুই কেমন করে জানিস পরি হোটেলে ব্যবসা করে? হ্যাঁ? কাব্য, আসলে মা, কি মা? কথাটি শেষ না হতে বলে উল্টে, মা, আপনার ছেলে এইভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, এটা কিন্তু আমি মানতে পারবো না। কাব্য, মেয়ে, একদম নাটক করবি না। তোর সাথে আজকে আমি। মা, আজকে কি? হ্যাঁ। পড়ি, আপনার ছেলে যে এমন বিয়ের আগে বলেন নাই। আমি বাবাকে ফোন দিতেছি, বাবা আমাকে এসে নিয়ে যাবে। মা, না, ফোন করা লাগবে না। আমার মনে হয় কাব্য তোমার সাথে মজা করতেছে। কাব্য, মা, আমি সত্যি মজা করতেছি না, আমি সিরিয়াস। এই মেয়েটি খারাপ কাজে লিপ্ত আছে। মা ঠাস করে চর মেরে বলল, আর যদি বাজে কথা বলিস, আমার থেকে কেউ খারাপ হবে না। এটা বলে কাব্যর মা রুম থেকে বাইরে এসে
দরজা লক করে দেয়। কাব্য বলে, এই সত্যি তোর পরিচয় দাও। পরি, আশ্চর্য, আমি আবার কিসের পরিচয় দেব? হ্যাঁ, আমার পরিচয় হলো আমি পরি, আর এখন আপনার বউ। কাব্য, না, আমি এটা মানতে পারবো না। তুই আমার বউ হতে পারিস না। পরি, আপনি কি আমার সাথে মজা করেন? কাব্য বলল, মজা করব? হ্যাঁ, সব ভুলে গেলি আমার সাথে যে হোটেলে শারীরিক সম্পর্ক করে 3,000 টাকা নিলি? পরি বলল, আপনি যদি এসব বাজে কথা বলেন তো আমার থেকে আর কেউ খারাপ হবে না। কাব্য বলল, তোর মতো খারাপ মেয়ের সাথে আমি থাকতে পারবো না, আমি তোকে ডিভোর্স দেব। কথাটি বলার সাথে সাথে পরি ঠাস করে একটা থাপ্পড় দেয় কাব্যকে। পরি ঠাস করে চড় মেলে বলল, তোর অনেক কথা শুনেছি, আর শুনতে চাই না। তুই কি ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দেব। তোর মতো খারাপ ছেলের সাথে আমি থাকতে চাই না। কাব্য, আমি খারাপ না, তুই খারাপ, সেটা ভালো করে তুই জানিস। পরি বলল, যে ছেলে দেহের চাহিদা মেটানোর জন্য হোটেলে গিয়ে তৃপ্তি মিটিয়ে আসে, তার ব্যবহার কেমন হবে সেটা আমার জানা আছে। কাব্য, আমি ভাবতে পারলাম না তোর মতো মেয়েকে আমার বাবা মা কেমনে পছন্দ করলো। পরি, এটা তো তোর সৌভাগ্য যে তোকে আমি বিয়ে করেছি। যদি জানতাম তোর চরিত্র এমন, তাহলে কখনোই বিয়ে করতাম না। কাব্য, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই নাই, চুপ করে থাক, আমি এখন ঘুমিয়ে যাব। এটা বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সাথে সাথে পরিও তার পাশে গিয়ে শুয়ে পড়ে। কাব্য, এই মেয়ে, তুই কি চাস? হ্যাঁ, তোকে দেখে লজ্জা শরম কিছুই নেই। পরি, লজ্জা নেই মানে? কাব্য বলল, লজ্জা থাকলে তুই আমার পাশে এসে শুইতি? লজ্জা নেই বলেই তো তুই শুইছত। কথাটা শোনা মাত্রই পরি বিছানা থেকে উঠে পড়ে আর সবাই গিয়ে শুয়ে পড়ে। কাব্যের কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে, একসাথে চাঁদ দেখবে, দুজন দুজনের চোখে তাকিয়ে থাকবে, সব যেন ভেসে গেল পানিতে। পরি বলল, এই যে একটা কথা বলি। কাব্য, কি কথা? পরি, আপনি কি সত্যি সত্যি এসব করছেন নাকি আমার সাথে প্রাঙ্ক করতেছেন? কাব্য বলল, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি প্রাঙ্ক করতেছি? আমি? পরি বলল, ওহো ঠিক আছে। আবার কাব্যের মনে পড়ে তার বন্ধু হাসিবের কথা, কারণ এই হাসিবই বলেছিল এই হোটেলে একটা সুন্দরী মেয়ে আছে আর অনেক ভালো দেয়। ওর কথা মতো গিয়েছিলাম মেয়েটার সাথে পরকীয়া করতে। এখন সেই মেয়েটা নিজের বউ হবে ভাবতেই পারেনি। আবার যদি হাসিব দেখে যে হোটেলে ব্যবসা করা মেয়েটা আমার বউ, তবে সব কিছু শেষ, এলাকার মুখ দেখাতে পারবো না। এসব হাজারো চিন্তা করতে করতে কাব্য ঘুমিয়ে পড়ে সেই রাতে। তো পরের দিন সকালবেলায় পরি উঠে গোসল করে কাব্যের জন্য চা নিয়ে আসে, কিন্তু এসে দেখে কাব্য এখনও ঘুমিয়ে আছে। কাব্যকে একটু জ্বালানোর জন্য পরি নিজের ভেজা চুলগুলো ওর মুখের উপর দিয়ে একটু নাড়াতে থাকে। ঠিক একটু পরেই কাব্য জেগে যায়। ঘুম থেকে চোখ নিয়ে উঠে কাব্য বলতে থাকে, কাব্য কি বলল? এই যে কি হচ্ছে পরি? কিছুই তো না তো। কাব্য, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না বলে দিলাম কিন্তু। পরি, আমার বয়ে গেছে আপনার কাছে আসতে। কাব্য, যত সব খারাপ মেয়ে। পরি, খারাপই। এখন চা নেন, খেয়ে নেন, নিজের হাতে বানিয়ে নিয়ে আসছি। কাব্য, আমি চা খাবো, সেটা আবার তোর হাতের? প্রশ্নই আঠে না। পরি, ঠিক আছে, না খেলে তো আর জোর করতে পারি না। আপনার ইচ্ছে হলে খাবেন, আর না হলে খাবেন না। কাব্য, এত কথা আমি পছন্দ করি না। পরি বলল, আপনি না করতে পারেন, আমি পছন্দ করি। কাব্য, একদম ভালোবাসা দেখাতে আসবি না। তোর ওই ভালোবাসা কত মানুষে পাইছে তার ঠিক নেই। পরি, কাল রাত থেকে এসব কথা বলে যাচ্ছেন, আপনাকে বলি নাই আমি ওইসব কাজ করি না। কাকে না কাকে দেখছেন আর মিথ্যা অপবাদ দিচ্ছেন। কাব্য, বাহ, নাটক দেখে খুব সুন্দর করতে পারিস, তুই তো নায়িকা হবি। ঠিক এমন সময় মায়ের ডাক পড়ে বাইর থেকে। কাব্য, পরি, খাই। দুজনে বাইরে আসে। কাব্য, ঠিক আছে মা, খাইতে যাচ্ছি। এটা বলে কাব্য ফ্রেশ হয়ে নেয় আর একটু পরে দুজনে আসে। এসেই দেখা মাত্র কাব্য দৌড়ে রুমে চলে যায়। এই প্রতিটা মেয়েকে বিয়ে করলি শেষ পর্যন্ত কাব্য? কথাটি শুনে কাব্য নিজের রুমে নিজে রোদে। এই লজ্জা থেকে বাঁচার জন্য সবাই ভাবতাছে এই কথাটি বলল, সেটা আর কেউই না, কাব্যের বন্ধু হাসিব। কোনো একভাবে হাসিবও জানতে পারেছে যে কাব্য বিয়ে করছে। সকালবেলা উঠেই কাব্যের বাসায় চলে আসে। যখনই কাব্য ও পরি আসে, ঠিক সেই মুহূর্তে হাসিবই দেখে ফেলে পরীকে, আর দেখা মাত্রই মুখ ফসকিয়ে কথাটি বের হয়ে যায়। এই দিকে কাব্যের মায়ের মাথায় যেন বর্জ্য পড়ার মতো অবস্থা, কারণ কাল রাতে কাব্য কি কথাটি বলেছে, আজ আবার হাসিব ও পরীকে দেখা মাত্র এই কথাটি বলে ওঠে। তো নিজের
মান সম্মানের দিকে তাকিয়ে কাব্যের মা বলে ওঠে, এই হাসিব, তুমি কি বলতাছ? তোমার মাথা কি ঠিক আছে? আর যদি কখনো এসব কথা শুনি তোমার সাথে কাব্যের মেলামেশা বন্ধ করে দেব। হাসিব, আন্টি বিশ্বাস করুন, এই মেয়েটি আমি সত্যি পতিতালয়ে দেখেছি। কাব্যের মা বলল, একদম চুপ করো, তোমার মুখে আর একটি কথাও শুনতে চাই না আমি। হাসিব, সত্যি কথা লুকানো যায় না বুঝলেন, সত্যিটা সত্যিই থাকে। তুমি কি বলতে চাও? হ্যাঁ, সরাসরি বলো। হাসিব বলল, আমি এই কথাটা বলতে চাই, আপনি একটি খারাপ মেয়ের সাথে আপনাদের সন্তানকে বিয়ে দিয়েছেন, তাতে আবার বয়সও বড়। আপনি মা হয়ে এমন একটি মেয়ের সাথে কাব্যের বিয়ে দিলেন, ভাবতেই পারলাম না। ঠিক তখনই কাব্যের মা ঠাস করে চর মেরে বলল, বেয়াদব ছেলে কোথাকার, লজ্জা করে না একটি মেয়ের নামে এমন বদনাম রটানোর জন্য? আমি তো ভাবতেই পারছি না তুমি এত খারাপ। হাসিব, আপনি আমাকে থাপ্পড় মারলেন আন্টি, এটা একদমই ঠিক করলেন না। কাব্যের মা বলল, কেন, তুমি কি আমাকে থাপ্পড় দেবে নাকি? হাসিব, আপনি থাপ্পড় না মারলেও পারতেন। এই থাপ্পড়ের প্রতিশোধ আমি থাপ্পড় দিয়ে নেব না, সময় হোক ঠিকই বুঝবেন। কাব্যের মা বলল, যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। তোমার মতো ছেলের সাথে মেলামেশার জন্য আমার সন্তান এমন হয়েছে। হাসিব, আমি যাচ্ছি, তবে মনে রাখবেন আপনাকে অনেক পস্তাতে হবে। আর হ্যাঁ, এই যে আপনার বৌমা আছে না, ওর সাথে আমার অনেক কাহিনী আছে, আপনার ছেলের মুখে শুনে নিয়েন। কাব্যের মা বলল, এই তুমি কি যাবে নাকি এখন দারোয়ান ডেকে বের করে দেব? হাসিব, তার দরকার নাই, আমি চলে যাচ্ছি। এটা বলে হাসিব একবার পরীর দিকে তাকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। কাব্যের মা বলল, পরী, তুমি আমার রুমে আসো তো, তোমার সাথে অনেক কথা আছে। পরী কান্না ভেজা চোখে বলল, মা চলুন, সবাই ভাবতে পারেন কান্না। কাব্যের মা বলল, লুকাচ্ছে না তো কোনো কথা? যদি লুকিয়ে থাকো তাহলে সত্যিটা বলো, কোনো সমস্যা হবে না, আমি দেখব কি করা যেতে পারে। পরী, আশ্চর্য, আমি মিথ্যা গল্প বলো কেন? যদি আপনার বিশ্বাস না হয় আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারেন আমি কেমন মেয়ে। কাব্যের মা বলল, ও, কিন্তু আমি তো বুঝতেছি না ওরা দুজনে কি প্ল্যান করতেছে, এমন নাকি অন্য কিছু? কাব্য তো আমাকে কখনো মিথ্যা বলে না, আমার মনে হয় কি জানি পড়ি, ওরা তোমার মতো কাউকে দেখছে তাই তোমাকে নিয়ে এমন মন্তব্য করতেছে। পরি বলল, হয়তো হতে পারে, কিন্তু এখন আমি কি করব? আপনার ছেলে তো আমার সাথে কথা বলতেছে না, যদিও বা তার কাছে কথা বলতেছে, এর চেয়ে আপনি আমার বাবাকে বলিয়ে দিয়ে আমাকে আলাদা করে দিন। কাব্যের মা বলল, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কাল বিয়ে হলো, আজকে ডিভোর্সের ইঙ্গিত দিচ্ছ? আমি কি তোমাকে কোনো খারাপ মন্তব্য করছি নাকি যে তুমি সারাসারির কথা মুখে আনতাছো? আর কখনো এমন কথা বলবে না। পরি বলল, তো আমি এখন কি করব বলেন? যেখানে আপনার সন্তান মানে আমার স্বামীও, ও তো নিজেই কথা বলে না, সেখানে কেমন করে থাকবো? কাব্যের মা বলল, চিন্তা করিও না, আমি সব কিছু ঠিক করে দেব, একটু ধৈর্য ধারণ করো প্লিজ। পরি বলল, জোর করে ভালোবাসা হয় না মা, আমি জোর করে আপনার সন্তানের ভালোবাসা চাই না। কাব্যের মা বলল, আরে এমন কিছু না, ওর মনে হয়তো বর্তমান অনেক প্রশ্ন আছে, তোমাকে মেনে নিতে পারছে না। পরি বলল, আমি জানি না মা। কাব্যের মা বলল, আচ্ছা একটা কথা বলি শুনো, কাব্য যে কলেজে পড়ে সেই কলেজে তোমাকে ভর্তি করে দেব, এতে করে তোমরা একসঙ্গে থাকতে পারবে, তখনই দেখবা তোমার প্রতি আকৃষ্ট হবে। পরি বলল, ঠিক আছে মা, আপনি যা মনে করেন। কাব্যের মা বলল, আচ্ছা তুমি এখন রুমে যাও, তোমার সাথে পরে কথা বলবো। এরপর সোজা পরি রুমে চলে গেল। এসেই দেখে কাব্যের মন খারাপ করে বসে আছে। কাব্যের মন ভালো করার জন্য পরি উঠে পরি, চিন্তা করবেন না, আমাদের ডিভোর্স হবে। কথাটি শুনে বলে ওঠে, কবে ডিভোর্স হবে আমাদের? আজকে? পরি বলল, আসলে বিয়ের 3 মাস আগে তো আর ডিভোর্স হয় না, তাই আমাদের 3 মাস একসাথে থাকতে হবে। কাব্য, ও পরি, আগামীকাল থেকে আমি কলেজে যাব। হোয়াট? পরি, আমিও পড়াশোনা করতে চাই, আপনার সাথে থাকবো না, তাই ভাবছি পড়াশোনা চালিয়ে যাব। কাব্য, কিন্তু আমার কলেজ তো অনেক কলেজ আছে। পড়ি, শুনেছি এই কলেজটি নাকি এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট কলেজ। কাব্য, ভালো, খুব ভালো। হ্যাঁ, তুই যে হোস্টেলে খারাপ কাজ করতি তার প্রমাণ দেব আমি। পড়ি, ঠিক আছে দিয়েন। কাব্য বলো, প্লিজ বলো কোথায়, আসো আমরা একে তৃপ্তি দেব বা হে বাবু। কাব্য আবার বলল, দয়া করে কোথায় বলতে পারেন, এই জন্য 200 টাকা দিতে হবে আমাকে। কথাটি শোনার সাথে সাথে কাব্য টাকাটি বের করে দিয়ে বলল, এখন বলো। আসলে ওর কালকে কথা শুনে মাথা ঘুরায়, রাতে বিয়ে হয়ে যায় রূপসীর, তাই আমি ওর সাথে এসেছি এখন। কাব্য, কি এর বিয়ে হয়েছে মানে? আসলে ও দেখতে অনেক সুন্দর, ব্যবহারও সুন্দর, কাল একটা আপনাদের মতো খদ্দের এসেছিল। কাব্য, তারপর
আবার কি রূপসী ওকে মন ভরে ভালোবাসা দিয়েছে? এতে লোকটি খুশি হয়ে ওর রূপ দেখে নিয়েছে, বলেছে বিয়ে করবে। কাব্য, এসব সত্যি না মিথ্যা? ওর নাম রূপসী। আসবেন। হ্যাঁ, থেকে থেকে আবার বাসায় আসার জন্য রওনা দেয়। পুরো রাস্তার কাব্যের মাথায় একটাই চিন্তা, সেটা হলো এই পরীকে নিয়ে। পরী কি সত্যি বলছে নাকি মিথ্যা নাটক সাজাচ্ছে? এইসব চিন্তা করতে করতে কাব্য বাসায় চলে আসে। মা তখন বলল, এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ। কাব্য, কোথাও না। কেন, কি হয়েছে মা? পরীকে নিয়ে ঘুরতে যা, মনটা ভীষণ খারাপ। কাব্য, খারাপ তো আমি এখন কি করব শুনি? আমি তো মন ভালো করার ওষুধ নাকি মা? আমি যেটা বলছি সেটাই কর। কাব্য, আমি পারবো না। ওই মেয়ে খারাপ, ওকে নিয়ে ঘুরতে আমার খুব খারাপ লাগবে। খারাপ হলি তুই। যদি খারাপ জায়গায় না যেতি তাহলে সব মিথ্যা বানট করা কখনোই বলতে পারতি না। কাব্য, আমি কি খারাপ? মা, হ্যাঁ তুই খারাপ। তোর মতো সন্তান আল্লাহ যে আমাকে দিয়েছে। কাব্য, ছোট থাকায় মেরে ফেলো নাই? তাহলে আজ এমন কিছু হতো না। মা, সেটাই ভুল করেছি। এই ভেবে মায়ের সাথে ঝগড়া করতে করতে কাব্য রুমে চলে যায়। পড়ি, আমাকে নিয়ে কোথায় ঘুরতে যেতে হবে না। আমার জন্য আপনি অনেক ছোট হয়েছেন। আমি আজ চলে যাব বাবার বাসায়। কাব্য নিশ্চুপ। পড়ি আবার বলল, আজকে একটা কথা বলি শুনেন। আপনি যে মেয়েটাকে আমাকে মনে করতেছেন সে মেয়েটা আমি না। কাব্য, না, তুমি সেই মেয়েটা নিজের চোখে দেখেছি পতিতালয়ে। পড়ি, ও আচ্ছা, ভালো থাকেন, আমি গেলাম। এই বলে যখন পরিবার যেতে ধরবে ঠিক তখনই কাব্য পিছন থেকে হাতটি ধরে টেনে আনে। কাব্য পরীর হাত ধরায় সাথে সাথে পরীর শরীরটা যেন কম্পন দিয়ে উঠল। পড়ি, কি হলো, হাত ধরলেন যে? কাব্য, আপনি এখানেই থাকেন। মা এমনি অনেক মন খারাপ করে আছে, আপনি চলে গেলে আরও মন খারাপ করবে। পড়ি, কিন্তু আপনার যে সমস্যা হচ্ছে এখানে। কাব্য, হোক, আমি ম্যানেজ করে নেব। পড়ি ঠিক আছে তো? এভাবে কেটে যায় একটি মাস। কাব্য পরের সাথে কথা বলে না। পড়ি নিজেই চলে আসে, তখন উত্তরটা দেয়। সকালবেলা কাব্য ঘুম থেকে উঠে দেওয়ার পর খাওয়া দাওয়া করে কলেজে বের হয়। এমন সময় ওর মা চলে আসে। আমি কি করব মা? কি আর করবি, তোর বউকে তুই কলেজে নিয়ে যাবি। কাব্য, ও কলেজ দেখেনি? না না, ও কলেজ দেখেনি। আজ দেখিয়ে দে, তারপর সে একাই যাবে। কাব্য, ঠিক আছে। এই পড়ি, তাড়াতাড়ি আয়, কাব্য তোর জন্য ওয়েট করতেছে। পড়ি, মা, 1 মিনিট, আমি রেডি হয়ে আছি। মা, শোন, পরীকে দেখে শুনে রাখিস। কাব্য, ও কি ফিটারে দুধু খায় নাকি যে ওকে দেখে শুনে রাখতে হবে? কথাটি বলেই পরী চলে আসে আর বলে, মা, আমি রেডি। কথাটি শুনে কাব্য পরীর দিকে তাকিয়ে আর চোখ ফেলাতে পারে না। এটা তো সত্যিকারের পরী মনে হচ্ছে। পরী, এই আপনি এমন করে তাকিয়ে যাচ্ছেন কেন? আমাকে কি আপনি কখনো দেখেন নাই? কথাটি শুনে কাব্য লজ্জা পায়, কারণ সেখানেও তার মা ছিল। তাই। কাব্য, হয়েছে, আমার তো আর কাজ নেই। এরপরে দুজনে বাসা থেকে বেরিয়ে যায়। একটা রিক্সার জন্য অপেক্ষা করতেছে। ঠিক 2 মিনিট পর একটা রিক্সা এসে পড়ে। কাব্য, ওই মামা, রিক্সা নিয়ে যাবেন রংপুর সরকারি কলেজে? অবশ্যই যাবো। মামা উঠেন, বসুন মামি সহ। এরপরে কাব্য ও পরী দুজনে রিক্সায় বসে। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখা হয় সেই হাসিবের সাথে। পরী, আপনি যেই ছেলেটির কথা বলবেন না। কাব্য, কেন? পরী, এই ছেলেটি আপনার মাকে সেদিন অপমান করেছে। কথাটি শুনে কাব্য একটু অবাক হয় আর ভাবতে থাকে কি করবে। শেষমেশ চিন্তা করে কথা আর বলবে না, কারণ যে আমার মাকে অপমান করেছে তার সাথে আবার কিসের কথা। যখনই রিক্সাটি হাসিবের সামনে দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সময় হাসিব বলে ওঠে, কি মামা, বউ নিয়ে ব্যবসায় যাচ্ছিস নাকি? কাব্য নিশ্চুপ। হাসিব আবারও বলে উঠলে, আমারও দেশ, আমরাও টাকা দেব। কাব্য, তোর কাছে এসব আশি করি নাই। হাসিব বিয়ে করছিস তো মানে একটা হোটেল ব্যবসাকে যেন ভাব নিচ্ছিস, মনে হচ্ছে পরিমণিকে বিয়ে করেছিস। এই কথাটা শুনে কাব্য রিক্সা থেকে নেমে হাসিবের কলার ধরে। কাব্য, আর কখনো এ কথা বলিস না, যদি বলিস তবে তোর মুখের জায়গায় থাকবে না, বলে একটা ধাক্কা দেয় হাসিবকে। পড়ি, আপনি উঠে পড়ুন, কলেজে দেরি হচ্ছে। এইসব রাস্তার ছেলেদের সাথে কথা না বলাই ভালো। তো পরীর কথা মতো কাব্য তার রিক্সায় উঠে পড়ে আর রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে থাকে। একটু দূরে যাইতে হাসিব চিৎকার করে বলে ওঠে, তুই যে একটা পতিতালয়ের মেয়েকে বিয়ে করছিস সেটা আমি ভাইরাল করে দেব, ওয়েট কর। এদিকে কাব্য আর কান না দিয়ে মন খারাপের মতো বসে থাকে। বেশ কিছুক্ষণ পর যখনই কলেজের সামনে রিক্সাটি যাবে আর সেই সময় কাব্য বলে ওঠে, মামা এখানে দাঁড়ান। পড়ি, কলেজ তো একটু দূরে দেখা যাচ্ছে, এখানেই নামবেন কেন? কাব্য রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাটাকে টাকা বুঝিয়ে দেয়। কাব্য, মামা ওকে কলেজের সামনে দিয়ে নামে দিও। পড়ি বলল, এই যে আপনি কোথায় যাবেন? হ্যাঁ। কাব্য বলল, এই তো, এত পেঁচাল পারবি না, তোর
কারণে আমার মান সম্মান সব শেষ। আমি চাই না তুই কলেজ দিয়ে আমার মান সম্মান বাকিটাও শেষ কর। কলেজে যাতে কেউ না জানে তুই আমার বউ। কথাটি শুনে পরীর মনটা খারাপ হয়ে গেল। কাব্য, কিরে কথা বুঝেছিস? পরী, হ্যাঁ ঠিক আছে, আমি কাউকে কখনো বলবো না, আমরা দুজনে স্বামী স্ত্রী। কাব্য বলল, মনে থাকে যেন, যদি বলি তাহলে খুব খারাপ হবে, বলে দিলাম। এই মামা, ওকে নিয়ে যাও। এরপর রিক্সাওয়ালা মামা পরীকে কলেজের সামনে এসে নামায়। যখনই পরী কলেজে ঢোকে এক দৃষ্টিতে সবাই তাকিয়ে থাকে। ঠিক একটু পরে কাব্য কলেজে ঢোকে, তার সাথে সাথে দেখতে থাকে পরীকে সবাই ফলো করতেছে। একটু দূরে না যেতে কাব্যের এক বন্ধু বলে ওঠে, কাব্যকে দেখে ওই বন্ধু একটা মাল, আমাদের কলেজে এসেছে, কি সুন্দর দেখতে। এই কথা শুনে কাব্য বলল, ভেবে পাচ্ছি না। ঠিক আছে, সময় পরীর দিকে তাকাতে চাই যে, ওই যে আই লাভ ইউ, আমি আপনাকে প্রথম দেখাতে প্রেমে পড়েছি, তাই প্রপোজ করলাম। পরী কলেজে ঢোকা মাত্র এমন কিছু ঘটবে কাব্য ভাবতেও পারেনি। পরী, সরি, আমি আপনাকে চিনলাম না। আর হঠাৎ করে প্রপোজ করা মানে কি? আপনি নতুন এই কলেজে, তাই না? পরী, কিন্তু কেন? আসলে আপনাকে তো দেখেই পছন্দ হয়েছে, আর একটু লেট করতে পারলাম না, তাই সোজা প্রপোজ করে দিলাম। পরী, ও ভালো, এখন তো বললেন অ্যাকসেপ্ট করবেন কি না? পরী, সরি, মানে তো আপনাকে ভালোবাসি, পছন্দ করি, এখন আপনার বলার পালা। পরী, কি বলবো আমি? আমাকে ভালোবাসেন কিনা সেই কথাটা? পরী, থাপ্পড় চিনোস? থাপ্পড় দিবেন মানে? এত বড় সাহস! আপনাকে থাপ্পড় দিবেন? কথাটি শেষ হতে নাতে পরীর একটা থাপ্পড় বসিয়ে দেয়। পরী ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, এখন ভালো লাগতেছে নাকি দুইটা দেব? পরীর এমন ব্যবহার দেখে পুরো কলেজের লোক তো সবাই অবাক, কারণ প্রথম দিন এসে থাপ্পড় না জানি আরও কত কিছু করবে। কাব্যের বন্ধু বলল, বন্ধু দেখছিস কি সাহস মালটার, থাপ্পড় দিল বসে প্রপোজ করতে। কাব্য, আরে বাদ দে এসব মামা। বন্ধু বলল, আব্বা শয়তানের বন্ধু, রাম রাম। কাব্য, এই শালা, আমি শয়তান? আমি ভদ্র ছেলে, বুঝেছিস? বন্ধু বলল, তুই দেখলাম এই তুই ভদ্র, কিন্তু কে যে আসিস সেটাই বুঝলাম না।